Hello everyone and welcome to another interesting lesson. Today we are going to talk about reading module. Yes, আপনারা ঠিকই শুনেছেন যেই মডিউলটা নিয়ে সবার চিন্তা, সবার সমস্যা এবং যেই মডিউলটাতে সাধারণত আমাদের স্কোর কম এসে থাকে আজকের ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছি। ভিডিওটিতে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিডিং নিয়ে যতগুলো মিথ আছে সেগুলোকে সরাবো। এরপর আমরা বুঝবো পরীক্ষায় রিডিং এর জন্য আমাদের কাছ থেকে কি কি চাওয়া হয় আর সেগুলোকে সলভ করার জন্য আমাদের রিডিং এর প্রিপারেশনটা আমরা কিভাবে নিব। তো বন্ধুরা দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য পড়াশোনা। At the very beginning, let's talk about all those conventional mythologies regarding reading module in IELTS exam. বাট এটা শুরু করার আগে একটু বলতে যাচ্ছি আজকের ভিডিওটা স্পন্সর করেছে TapTapSend। আপনারা যারা দেশের বাইরে যেমন কানাডা, ইউরোপ, ইউএস, ইউকে এবং ইউএই থেকে বাংলাদেশে টাকা পাঠান তারা এই অ্যাপটি ডেফিনেটলি ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে এইখানে কোনো ট্রানজ্যাকশন ফিজ নেই। এইটার ট্রানজ্যাকশন খুবই ফাস্ট হয়। আমি নিজেও টাকা পাঠিয়েছি, হাফ অ্যান আওয়ারের মধ্যে বাংলাদেশে টাকা পৌঁছে যায়। এটার কনভার্সন রেট তো খুবই হাই। যেমন আজকের দিনে ক্যানাডিয়ান ডলার অন্য অ্যাপে 82-83 টাকা দেখালেও এই TapTapSend দেখাচ্ছে 92 টাকা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই অ্যাপটি ডাউনলোড করা এবং এটা অপারেট করা খুবই সহজ। অ্যাপল স্টোর বা প্লে স্টোর থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারেন এবং কিছু ক্রেডেনশিয়াল বসিয়ে আপনারা টাকা পাঠাতে পারেন। আর সবকিছুর বাইরে ইউ ক্যান গেট 10 ক্রেডিটস বোনাস ইফ ইটস ইউর ফার্স্ট ট্রানজ্যাকশন অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ SKS। এই প্রোমো কোডটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা 10 ক্রেডিটস বোনাস পাচ্ছেন। যেমন ইউকে থেকে 10 পাউন্ডস, ইউএস থেকে 10 ইউএস ডলার্স, কানাডা থেকে 10 ক্যানাডিয়ান ডলার্স, ইউরোপ থেকে 10 ইউরোস অ্যান্ড ইউএই থেকে পাচ্ছেন 25 দিরহাম বোনাস। তো দেশের বাইরে যারা আছেন টাকা পাঠাতে যাচ্ছেন ঝটপট করে অ্যাপটি ডাউনলোড না করে থাকলে এখনই ডাউনলোড করে নিতে পারেন। এবং আমি TapTapSendকে জানাচ্ছি ধন্যবাদ, বিকজ তারা এই এডুকেশনাল প্ল্যাটফর্মেও ইনভেস্ট করা শুরু করেছে, যার জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারছি যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয়। তো আর দেরি না করে আমাদের সেই ভুল ধারণাগুলো একটা একটা করে দেখে নিই। ফার্স্ট যে ভুল ধারণাটা আমাদের মধ্যে থাকে, কোনো কোচিং সেন্টার থেকে যত বেশি রিডিংয়ে ক্লাস পাবো অত মনে হয় আমার স্কোর ভালো হবে। ভুল। দ্বিতীয় যেটা মনে করি, কিছু শর্টকাট পদ্ধতি যেমন কিছু ওয়ার্ডস, কিছু সেন্টেন্স যদি আমরা মেনটেন করে চলি এবং সব জায়গায় আমরা যদি এগুলোকে কাজে লাগাই তাহলে মনে হয় আমরা ভালো মার্কস পাবো, এটাও ভুল। থার্ড যে ভুল ধারণাটা, আমরা ক্যামব্রিজের ভোকাবুলারিজগুলো মুখস্থ করা শুরু করি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই প্যাসেজগুলো কিন্তু একটা রিসার্চ পেপার থেকে আনা এবং একটা রিসার্চ একটা বিষয়ের উপরে। যেমন এখানে অনেক মেডিকেল টার্মিনোলজিস থাকতে পারে, নট নেসেসারি যে আমাদেরকে প্রত্যেকটা জিনিস শিখতে হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাডভান্স সব ভোকাবুলারিজ আমাদের মুখস্থ করতে হবে, ব্যাপারটা তা না। কিন্তু আমরা সেটা করে আমাদের এনার্জি, টাইম সবকিছু লস করে বসে থাকি, সাথে কনফিডেন্সও। ফোর্থ হচ্ছে যখন আমাদের রিডিং কেউ বোঝায় মনে রাখতে হবে দ্যাটস আ লাইফ সাপোর্ট। অবশ্যই দরকার আছে, লাইফ সাপোর্ট কি দরকার নাই? অবশ্যই লাইফ সাপোর্ট দরকার আছে, কিন্তু সেই লাইফ সাপোর্টের যদি মেশিনটা সরায় নেওয়া হয় তাহলে হার্ট কি পাম্প করতে পারে? আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের যখন কেউ বোঝায়, সেটা টিচার হোক বা যেই হোক, সে যখন বোঝানো শেষ করবে পরে যে প্যাসেজটা যাচ্ছে আমি কি একটু ডেভেলপড হয়েছি? তার মানে টিচার্সরা কয়েকটা রিডিং প্যাসেজ সলভ করে দিলেই যে পরেগুলো আমি সব পটপট করে পাঠতে থাকবো, ব্যাপারটা এরকম না। সো এইবার আসি আইএলটিএস রিডিং মডিউল আসলে কি চায়। দুইটা জিনিস চায়, একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি আর সেকেন্ড হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এক এক করে আমি বলছি। কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি হচ্ছে একটা জিনিস পড়ে বোঝা, আর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা ক্রিটিক্যাল রিজনিংটা আছে কতটুকু সেটাকে যাচাই করা। আর এই দুইটা কম্বিনেশন হচ্ছে রিডিং মডিউল, যেটা আবার করতে হবে একটা টাইম প্রেশারের মধ্যে। সো আপনাকে এই দুইটা জিনিস টেস্ট করা হচ্ছে একটা শর্ট টাইমের মধ্যে। তার মানে আপনার স্ট্রেস লেভেলটা আপনি কতটুকু ম্যানেজ করে এক্সামটা দিতে পারবেন, দ্যাটস দ্য মেইন পারপাস অফ রিডিং মডিউল। আমি যখন আমার প্রাইভেট ব্যাচে রিডিং মডিউল করাই আমি একটা ধাঁধা দিই সবাইকে। সেটা হচ্ছে একটা পুকুরে 10টা মাছ আছে, সে 10টা মাছের মধ্যে 5টা মাছ মারা গেছে, আরও 10টা মাছ রাখা গেছে, তাহলে পুকুরে কয়টা মাছ আছে? সো অনেকেই বলে 10টা মাছ ছিল, 5টা মাছ মারা গেছে, তার মানে 5টা মাছ আছে, আরও 10টা মাছ রাখা হলে 15টা মাছ আছে। অনেকে আবার 20টাও দেয়, অনেকে আবার 25টাও দেয়। এখান থেকে আমি ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি রিডিং মডিউল আসলে কি অ্যাসেস করতে চায়। মাছ বলা আছে ধরেন 10টা, 5টা মারা গেছে আর 10টা রাখা আছে। তো 5টা যে মারা গেছে এই 5টা কিন্তু আলটিমেটলি বলানো হয় না, যেটা তা উঠায় নেওয়া হয়েছে পুকুর থেকে। তার মানে সেই 5টা কিন্তু আছে, তার মানে 10টা আর অ্যাড হয়েছে আরও 10টা। সো টোটাল মাছ কয়টা হলো? 20টা। এই যেটা ধাঁধার মধ্যে আপনাকে আমি ফালালাম, এটা কিন্তু নট গিভেন ট্রু ফলস হিসেবে আসতে পারে, যে 10টি মাছ আছে ট্রু ফলস নট গিভেন, অথবা পুকুরে কয়টি মাছ আছে, কিছু একটা হতে পারে। এই যে টেস্ট করা হলো সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট। আর যে কথাগুলো আমি আপনাকে বললাম এটা লিসনিং টেস্টে বক্তা বলবে, আর রিডিং টেস্টে আপনাকে এটা পড়তে হবে। তো আমি যে কথাগুলো বললাম যে একটা পুকুরে 10টা মাছ আছে, 5টা মাছ মারা গেছে, আরও 10টা মাছ রাখা হয়েছে, এখন পুকুরে কয়টা মাছ আছে এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। বাট এতটুকু কথা কি আপনাকে পড়ে বুঝতে হবে না? আমি এখন তো বললাম যার জন্য আপনাদের খুব ইজি লাগলো, কিন্তু রিডিংয়ে তো আপনাকে এটা খুব দ্রুত পড়ে বুঝতে হবে। তারপর হচ্ছে অ্যানালিটিক্যাল জায়গা, যে আসলে কয়টা মাছ আছে, 10টা, 5টা, আর সময় কত একটা কোয়েশ্চেনের জন্য?
এটা দিয়ে আমরা একটা ভিডিও বানাবো যে আমরা কোন কোশ্চেনের জন্য কত মিনিট রাখতে পারি। তার মানে বোঝা যাচ্ছে রিডিং মডেলটা কি টেস্ট করতেছে। আপনারা যতই মনে করেন যে এখানে 5টা ক্লাস, এখানে 6টা ক্লাস, এখানে 8টা ক্লাস, বা আপনি অনেকগুলো ক্লাস করতেছেন অথবা আপনি পরীক্ষা দিচ্ছেন, কোনো লাভ নাই যদি কিনা এই দুইটা জিনিস ডেভেলপ না করা হয়। এখন এমন সমাধান দিব যেটাতে আপনি রিডিংয়ে 7 পাবেন নিশ্চিত ইনশাআল্লাহ। তো আমরা একটা একটা করে ধরি। একটা হচ্ছে কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি, এটা কিভাবে ডেভেলপ করব। এইটা ডেভেলপ করার জন্য একটাই মূল মন্ত্র, এবং সেটা হচ্ছে রিড রিড রিড। এইটা ছাড়ার কোনো উপায় নাই কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি ডেভেলপ করার। পড়তে হবে প্রচুর। বাংলা যদি আমি একটা উদাহরণ দিই, হাসপাতাল লেখা, তাহলে হা প ল এইরকম দেখলে না আমি বুঝে ফেলি হাসপাতাল, কারণ কি এটা আমার বারবার পড়া আছে বা পরিচিত। ইংলিশও যে ওয়ার্ডগুলো আছে যত আমরা পড়বো তত ওগুলো আমাদের মাথার মধ্যে গেঁথে যায়, এবং এরপরে সেকেন্ড টাইমে দেখা যাচ্ছে আবছা আবছা পড়লেই অথবা প্রথমে মিডল লাস্টে একটু হালকা দেখলেই এই ওয়ার্ডটা আমাদের মাথায় চলে আসে। তাহলে ভাই কতক্ষণ পড়বো? আমি পড়তাম 3 ঘন্টা, আপনারা পড়বেন অ্যাটলিস্ট 2 ঘন্টা, বাট টানা পড়বেন, কোনো ব্রেক নাই। সো এখন যদি আপনি 2 ঘন্টা পড়তে যান এবং আপনি দেখেন 10টা পৃষ্ঠা আপনি পড়তে পারতেছেন ইংলিশে, ইটস ইউর লেভেল। জাস্ট এভাবে 2 ঘন্টা রেগুলার পড়ে যান, 1 মাস পরে দেখবেন আপনি 20 থেকে 25 পৃষ্ঠা পড়তে পারছেন উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং। সো আমি বিং এ টিচার সবাইকে সাজেস্ট করি, স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট থিং। ডোন্ট গো ফর দ্য ক্যামব্রিজ অর আদার হার্ড অ্যান্ড অ্যাডভান্স ভোকাবুলারি বুকস। সো এটার জন্য আমি 5টা বই রেকমেন্ড করি। আই অলওয়েজ সাজেস্ট স্টুডেন্টস স্টার্ট উইথ দ্য সিক্রেট। আর এরপরে বইগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা একটু দেখে নিয়েন। নাও লেটস টক অ্যাবাউট দি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এইটা এমন একটা জিনিস যে ধূপ করেই হবে না, এটা কয়েকভাবেই বাড়ে। যেমন আপনি বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন হ্যান্ডেল করেছেন, সলভ করেছেন, সেগুলো থেকে বাড়ে। সেকেন্ড হচ্ছে আপনি যদি অনেক কেস সলভ করেন বা থ্রিলার মুভি দেখেন, সেগুলোতেও কিন্তু অনেক সময় এই অ্যানালিটিক্যাল বা ক্রিটিক্যাল রিজনিংগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। থার্ড হচ্ছে যারা দাবা খেলে অথবা পাজল সলভ করে তাদেরও অনেক ডেভেলপ হয়, বাট এগুলো তো আসলে আলটিমেটলি আমরা এখন করবো না। ফোর্থ যেটা, সেটা সবচেয়ে বেশি ওয়াইজ, সেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। হোয়াট ইজ ব্যাক ক্যালকুলেশন? আপনি যখন 1 ঘন্টা রিডিং পরীক্ষাটা শেষ করবেন, আপনি দেখলেন আপনার 20-22 হয়েছে। সো এটা কিন্তু আপনার লেভেল, এটা কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট না। নেক্সট স্টেজটা হচ্ছে আপনার আলটিমেটলি ডেভেলপমেন্টের জায়গা, যেখানে আমি ক্রিটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে নেক্সটে আমি 40 মিনিটস ব্যয় করব কোন কোন প্রশ্নগুলোর উত্তর আমি পারিনি এবং কেন পারিনি। এটা আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। যেমন আমি কি এটা সময়ের জন্য পারিনি, নাকি এখানে ওয়ার্ড আমি বুঝিনি সেজন্য আমি পারিনি, নাকি এখানে কথা খুব পেঁচানো ছিল আমি পারিনি, নাকি এখানে উল্টা করে বলা হয়েছে কিন্তু সোজাভাবে উত্তরটা ছিল, নাকি এই পর্যন্ত আমি পড়তেই পারিনি। সো এই কয়েকটা অ্যানালাইসিস আমাদেরকে করতে হবে, এবং প্রতিবারই এই 40 মিনিটস আমাদের এই রিডিং প্যাসেজ সলভ করার পরে দিতে হবে। তখন দেখা যাবে যে 4টা-5টা আমরা আরও বুঝতেছি, ও আচ্ছা এটা টাইমের জন্য পারিনি, ও আচ্ছা এখানে আমি আর একটু পড়লে পারতাম, ও আচ্ছা এই ভোকাবুলারিটা উল্টাভাবে করছে, সিনোনিমটা বা অ্যান্টোনিমটা এরকম ছিল। সো এইভাবে করতে করতে ব্রেইনের ডোরগুলো একটু একটু করে খোলে। ইট উইল টেক টাইম, বাট নট মোর দেন 2 to 3 মান্থস। যাদের লেভেল একেবারেই খারাপ আমি বলবো 3 মান্থস, আর যাদের একটা মডারেট লেভেল আছে তাদেরকে বলবো 2 মান্থস, মোর দেন আনাফ। সো দিস ইজ হাউ উই ক্যান সলভ দ্য অ্যানালিটিক্যাল থিং। আফটার 2 মান্থস উই উইল অ্যাপ্লাই অল দোজ টুগেদার ইন আওয়ার রিডিং মডিউল, অ্যান্ড ইনশাল্লাহ উই উইল গেট অ্যাবাভ 7। সো বন্ধুরা, আজকে থেকে 2 ঘন্টা করে রিড করা শুরু করে দাও এবং একটা করে রিডিং প্যাসেজ সলভ করো, অ্যান্ড 40 মিনিটস ইনভেস্ট করো সেই অ্যান্সারগুলো বের করতে, যেগুলো তুমি পারোনি, কেন পারোনি সেগুলোকে দাগ দিয়ে রাখো। নেক্সটে দেখবা আরও ইজি হয়ে যাচ্ছে, পড়াও আরও ইজি হয়ে যাচ্ছে, দুইটা জিনিসে অনেক ইম্প্রুভমেন্ট হবে। ইনশাল্লাহ দেখবা যে তোমরা 7 পেয়ে যাবা। থ্যাংকস ফর ওয়াচিং টিল দিস লং। আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে। নেক্সট লেসন নিয়ে আবারও আসছি শীঘ্রই। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ারও করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।